যেদিন মাননীয়া তার দপ্তরে বসে এই সমস্ত বলছেন, সেই সভায় উপস্থিত সুজিত বসু। একদম সুজিত বসুর সম্পর্কে অভিযোগ কি? সে লোক বসাচ্ছে, যাদেরকে বসালো তাদের দিকে পুলিশ লাঠি উঁচিয়ে গেল। আচ্ছা, সুজিত বসুর দিকে কে লাঠি উঁচিয়ে গেছে? মাননীয় মুখ্যমন্ত্রী কি জানেন না যে স্কোয়ার ফুট সেনকে, গ্যারেজ মজুমদারকে, তাদেরই তো স্কোয়ার ফুট সেনকে এমপি বানিয়েছেন, গ্যারেজ মজুমদারকে এমএলএ বানিয়েছেন। আপনি বিবৃতি দিচ্ছেন। আপনাকে কি বিবৃতি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী করা হয়েছে? আপনাকে তো ব্যবস্থা নেওয়ার জন্য, বিবৃতি দেওয়ার জন্য গোটা রাজ্যের মানুষ আছে। যে এক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ধরুন ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ যারা, তাদেরকে এইভাবে ক্যামেরার সামনে ধমকাচ্ছে, এটা তো স্বৈরাচারী মানসিকতা। কালকে ধরুন সাপোজ দেশের প্রধানমন্ত্রী যদি সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকেন এবং সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকেন এবং এইভাবে ধমকে বলে, আরে এই তুমি কেন এরকম করে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছো ক্যাবিনেটে, এই তোমার বাড়ির লোক কেন এত টাকা খায়, এই তুমি কেন এত দুর্নীতিগ্রস্ত, এই তুমি চোর কেন? ভালো লাগবে? আপনি সেই স্থানীয় সরকার, ইলেকটেড স্থানীয় সরকারের প্রতিনিধিদের আপনি ডেকে ধমকাচ্ছেন, এটা কখনোই সুস্থ গণতন্ত্রের লক্ষণ হতে পারে না। দেখুন, এই হকার সমস্যা আপনি যদি মনে করেন আমি লাঠি উঁচিয়ে জেসিবি দিয়ে ভেঙে দিলাম তাতেই হকার সমস্যা মিটে যাবে, একদম মিটবে না। শিক্ষা এবং স্বাস্থ্যকে বেসরকারি হাতে তুলে দেওয়ার একটা প্রয়াস, তাতে এই যে তুলে দেওয়ার প্রশ্নে একদিকে যেমন তুলে দিতে গিয়ে যে লেনদেন, তার সঙ্গে তুলে দেওয়ার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতিতেও লেনদেন। যেদিন পেপার লিক হলো, পাটনাতে অভিযোগ দায়ের হলো, তার উপর ভিত্তি করে ব্যবস্থা গৃহীত হওয়া উচিত ছিল, হলো না। উল্টে সেগুলোকে সাপ্রেস করে দেওয়ার জন্য সমস্ত রকম কথাবার্তা বলা হলো। দেখুন, ক্রিমিনাল ল আমাদের দেশে যা ছিল, সেই ক্রিমিনাল লকে কিন্তু অ্যামেন্ড করেই সেটিকেই আপনি ব্যবহার করতে পারতেন। একটা দীর্ঘদিনের একটা প্র্যাকটিস, দীর্ঘদিনের অভ্যাস, দীর্ঘদিনের ধরুন একটা প্রতিষ্ঠিত পদ্ধতি, সেটা এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেল। ভারতবর্ষের মতো একটা এত বৃহৎ দেশ, সেই দেশে আপনি এক লহমায় ক্রিমিনাল মেজর লগুলো পরিবর্তন করে দিচ্ছেন। দেখবেন এই যে স্বৈরাচারী শাসকদের একটা ট্রেন্ড থাকে, তারা কি করে বলুন তো? তারা মনে করে আমরা ইতিহাসের ছাপ রেখে যাব, এরকম একটা মানসিকতা থাকে ব্যাক অফ দ্য মাইন্ডে। কোনো কালো টাকা ধরা পড়েনি, কোনো টেরোরিজমের সাথে তার কোনো সম্পর্ক। আমরা মনে করেন টেরোরিস্টরা মানে গোছা গোছা নোট জমা রেখেছে, মানে আম্বানি ক্যাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনি কি দেখতে পাবেন নাকি? বা আদানি ক্যাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ফলে এগুলো বোকা বোকা যুক্তি। তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে মানে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের ভোট বা তৃণমূল কংগ্রেসের পক্ষের ভোট নয়, এটা হচ্ছে অ্যান্টি মোদি ভোট। দেখুন, আমি বলি যে দেখুন, আমি মনে করি না যে যদি এই রিগিং না করতো বা ধরুন কিছু না হতো তাহলে যে অভিষেক ব্যানার্জি হেরে যেত, এটা আমি মনে করি না। নিশ্চিতভাবে জিততো, হয়তো 1 লাখ ভোটে জিততো, হয়তো 1.5 লাখ ভোটে জিততো, 7 লাখ ভোটে হয়তো জিততো না। কি দরকার ছিল বলুন তো 7 লাখ ভোটে যেত? এই যে ছোপ রেখে গেল, এই যে ফলতার, যে মানুষটি ভোট দিতে পারলো না, যে মানুষটি এখন হুমকি দিয়ে ভয় দেখিয়ে আজকে ঘরবন্দি করলেন, গৃহবন্দী করলেন, সুযোগ পেলে কি করবে বলুন তো? এই যে বিচার ব্যবস্থায় যে সময় লাগে, এটা তো নতুন কথা নয়। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, আবার মামলার পরিপ্রেক্ষিতে আবার হয়তো সিঙ্গেল বেঞ্চে ফিরে এসে মামলা হয়। ফলে এটা নতুন কথা নয়। যারা মামলা করেন তারাও জানেন, আমরা যারা আইনজীবী তারাও, আমাদের কাছে যারা আসেন তাদের বোঝানোর চেষ্টা করি, এবং সর্বদাই দেখুন এটাই প্র্যাকটিস। এবং এটা না হলে কিন্তু এই যে সিস্টেমের স্যাংটিটি বজায় থাকবে না। এটি জাস্টিস হারিড মিন জাস্টিস বারিড, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। এই জন্যই এই দুটোর আপনাকে জাস্ট একটা কি করতে হয়, একটা তুল্যতা নিয়ে আপনাকে একটা সমতা রক্ষা করতে হয়। আপনি বিচার ব্যবস্থা কি ইনফ্রাস্ট্রাকচার বলুন তো? মানে আমি এমন কোন সরকার দেখিনি যারা বিচার ব্যবস্থার প্রতি অত্যন্ত সদয় হয়ে এখানে সেই পরিমাণ অর্থ লগ্নি হয় এই ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপের জন্য, নতুন কোর্ট বিল্ডিং তৈরি করার জন্য, বিশেষ করে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সরকারের চরম অনীহা থাকে। মোদী সরকার, ভারত সরকারকে যে মোদী সরকারে পরিণত করা, এটা হচ্ছে নরেন্দ্র মোদীর, আপনি বলতে পারেন তার নিজস্ব একটা গুণ। নমস্কার স্যার, কেমন আছেন? ভালো আছে। এই যে এসএসসি টেট আমাদের রাজ্যে, আর অন্যদিকে নিট, এখন এই দুর্নীতি শিক্ষাক্ষেত্রে তো রাজ্য কেন্দ্র দুদিকেই দেখা যাচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, আসলে পুরো উদ্যোগটাই হচ্ছে যে
শিক্ষা এবং স্বাস্থ্যকে বেসরকারি হাতে তুলে দেওয়ার একটা প্রয়াস। তাতে এই যে তুলে দেওয়ার প্রশ্নে একদিকে যেমন তুলে দিতে গিয়ে যে লেনদেন, তার সঙ্গে তুলে দেওয়ার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতিতেও লেনদেন। এই যে এই রাজ্যে যেমন ধরুন এসএসসি, টেট একটার পর একটা পরীক্ষায় দুর্নীতি হয়েছে, সেটি মূলত আপনি দেখবেন যে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য। অপরদিকে ইন কান্ট্রি যদি আপনি সেন্ট্রালে চলে যান, নিট, নেট, মানে নিট ইউজি, নিট পিজি, হ্যাঁ, আপনি নিট ইউজিতে পর্বত প্রমাণ দুর্নীতির অভিযোগ, সেখানে গ্রেস মার্কস দেওয়ার অভিযোগ, আবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আবার পরীক্ষা নেওয়া। অপরদিকে নিট পিজি পরীক্ষাটি কন্ডাক্ট হলো না, বাতিল হয়ে গেল। আপনি যদি ভেবে থাকেন যে নিট পিজিতে যে দুর্নীতির অভিযোগ এটা শুধুমাত্র এবছর হচ্ছে, তা কিন্তু নয়, এর আগের বছরও ছিল। এভেন অন্যান্য পরীক্ষাতেও এই অভিযোগ রয়েছে। যেদিন পেপার লিক হলো, পাটনাতে অভিযোগ দায়ের হলো, তার উপর ভিত্তি করে ব্যবস্থা গৃহীত হওয়া উচিত ছিল, হলো না। উল্টে সেগুলোকে সাপ্রেস করে দেওয়ার জন্য সমস্ত রকম কথাবার্তা বলা হলো। দেখুন, আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এর মাধ্যম দিয়ে সাধারণ মেধাবী ছাত্রছাত্রীরা তারা আরো পিছিয়ে যাচ্ছে। অপরদিকে শিক্ষায় এক ধরনের বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয়ে গেছে। সেই বেনিফিশিয়ারি গ্রুপ দু রকম ভাবে, এক হচ্ছে যারা অর্থগুলো নিচ্ছেন, সেটা একটা বেনিফিশিয়ারি গ্রুপ। অপরদিকে যারা অর্থগুলো দিয়ে তারা বেনিফিটেড হচ্ছেন, সেটা আর একটা বেনিফিশিয়ারি গ্রুপ। এটাই দুর্ভাগ্যের যে সমাজে এই ধরনের বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে, যেগুলো কিন্তু এই সমস্ত ব্যবস্থাটাকে করাপ্ট করে দিচ্ছে। আর এই হোয়াইট কলার অফেন্ডারদের মানে অসুবিধাটা কি এদের? আমি মনে করি ভারতবর্ষে যে আইন রয়েছে, নিশ্চিতভাবে সেই আইন দিয়েই যথেষ্ট করা যায়, কিন্তু এই যে হোয়াইট কলার অফেন্ডারদের জন্য নির্দিষ্ট উপায়ে তাদের চিহ্নিত করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার যে সুসংহত আইন, সেটি কিন্তু এই মুহূর্তে আছে বলে আমি মনে করি না। আমি নিশ্চিতভাবে চাইবো এই যে হোয়াইট কলার অফেন্ডারদের বিরুদ্ধে আরো বেশি স্ট্রিনজেন্ট ল আসুক, এবং শুধু ল থাকলেই তো হবে না, সেই লয়ের প্রপার ইমপ্লিমেন্টেশন প্রয়োজন। মানে আবার ল আনার নামে আবার মানে এই যে দেখছেন ক্রিমিনাল লয়ে পরিবর্তন। দেখুন, ক্রিমিনাল ল আমাদের দেশে যা ছিল, সেই ক্রিমিনাল লকে কিন্তু অ্যামেন্ড করেই সেটিকেই আপনি ব্যবহার করতে পারতেন। বিভিন্ন আইনে পরিবর্তনের কারণ আইন হচ্ছে একটা গতিশীল বস্তু। সমাজের গতিময়তার সঙ্গে আপনাকে সাযুজ্যতা রক্ষার জন্য আইনকেও আপনাকে টাইম টু টাইম অ্যামেন্ড করতে হয়। সেই জন্যই তো আইনসভা। একদম সমাজের প্রয়োজনে, সমাজের কি প্রয়োজন সেই প্রয়োজনের সাপেক্ষে আইন তৈরি করার জন্যই তো আইনসভা। তাহলে সেই আইনসভা কি করতে পারতেন? একটা ডাইনামিক ভিউজ নিয়ে সেটাকে পরিবর্তন করতে পারতেন। তা না করে তারা কি করলেন? গোটা আইনটাকে পরিবর্তন করে দিলেন। তাতে কি হলো? একটা দীর্ঘদিনের একটা প্র্যাকটিস, দীর্ঘদিনের অভ্যাস, দীর্ঘদিনের ধরুন একটা প্রতিষ্ঠিত পদ্ধতি, সেটা এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেল। ভারতবর্ষের মতো একটা এত বৃহৎ দেশ, সেই দেশে আপনি এক লহমায় ক্রিমিনাল মেজর ল গুলো পরিবর্তন করে দিচ্ছেন। তাতে কি হয়ে যাবে? তাতে ভারতবর্ষের যে ধরুন এই যে লয়ের তো একটা বেসিক উদ্দেশ্য থাকে। লয়ের বেসিক উদ্দেশ্য কি? লয়ের বেসিক উদ্দেশ্য হচ্ছে মিনিমাইজেশন অফ সোশ্যাল ফ্রিকশন। অর্থাৎ সমাজবদ্ধ মানুষ তাদের একসঙ্গে বসবাস করতে গেলে কিছু সোশ্যাল ফ্রিকশন হবেই, সেই ফ্রিকশন গুলোকে মিনিমাইজ করা, এটা হচ্ছে লয়ের উদ্দেশ্য। কিন্তু আপনি দুর্ভাগ্যক্রমে কি দেখছেন এক লহমায় ক্রিমিনাল মেজর অ্যাক্ট পরিবর্তন হয়ে গেল। সেখানে বেশ কিছু পরিবর্তন নিয়ে আর কি আনা হলো? বলা হলো যে মানে এই যে ধরুন কাস্টাডির বিষয়টা, যেটা আগে 2 সপ্তাহের কাস্টাডি, সেটাকে বাড়িয়ে 60 থেকে 90 দিন করে দেওয়া হলো। এই যে বিষয়গুলো পরিবর্তন করা হলো, যেগুলো মানে এক্সিকিউটিভের হাতে, বিশেষ করে এই ধরুন পুলিশের হাতে অধিকতর ক্ষমতা দেওয়া, বিশেষ করে ধরুন বেশ কিছু ক্ষেত্রে এক্সপার্টদের উপস্থিতি থাকা, এই সমস্ত বিষয়গুলোকে তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি না করেই সেগুলোকে আইনে আপনি লিপিবদ্ধ করলেন। তাহলে সেই আইনের লিপিবদ্ধ আইনের মোতাবেক যদি কাজ না হয়, তাহলে কি অপরাধটাকে আপনি স্থাপিত করতে পারছেন না? তাহলে কি হবে? তাহলে মানুষ ডিপ্রাইভড হবে, সমাজে অস্থিরতা বাড়বে। কেন করা হলো এটা? দেখুন, এই যে কেন করা হলো, ইতিহাস তৈরি করুন। আচ্ছা, ইতিহাস তৈরি দেখবেন। এই যে স্বৈরাচারী শাসকদের একটা ট্রেন্ড থাকে, তারা কি করে বলুন তো? তারা মনে করে আমরা ইতিহাসের ছাপ রেখে যাব, এরকম একটা মানসিকতা থাকে ব্যাক অফ দ্য মাইন্ডে। ফলে এই যে ইতিহাস তৈরি করার যে স্পৃহা, সেই স্পৃহা থেকেই মানে তাদের সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে, তাদের
কোনো লাভ না হতে পারে, তাতে ক্ষতি হতে পারে। আপনি যেমন ধরুন ডিমনিটাইজেশন একটা ডিসিশন, কার কি লাভ হয়েছে? রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী কোনো লাভ কোনো হয়নি। কার কোনো লাভ হয়নি, কোনো কালো টাকা ধরা পড়েনি, কোনো টেররিজমের সাথে তার কোনো সম্পর্ক। আমরা মনে করেন টেররিস্টরা মানে গোছা গোছা নোট জমা রেখেছে, মানে এটা কখনো হতে পারে? বা যারা ধরুন এই মানে ব্ল্যাক মানি নিয়ে যারা ধরুন কারবার করে, তারা কি গোছা গোছা নোট বাড়িতে জমা রেখেছে? না, বরঞ্চ এই যে ধরুন এই নোটে মানে ফিজিক্যাল ফর্মে কারা আদান প্রদান করে? সমাজের একদম প্রান্ত সেবার মানুষেরা, যাদের কাছে সেই অ্যাক্সেস নেই, যাদের কাছে ব্যাংকিং অ্যাক্সেস নেই, যাদের কাছে মানে আপনার অ্যাপসের অ্যাক্সেস নেই, যাদের কাছে ব্যাংকিং অ্যাপস নেই, তারা তারা সলিড মানি নিয়ে তারা হার্ড ক্যাশ নিয়ে এক্সচেঞ্জ করেন। আজকের দিনে ধরুন সমাজের উচ্চকোটির কজন মানুষ হার্ড ক্যাশ নিয়ে তারা লেনদেন করে বলুন তো? মানে আম্বানি ক্যাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনি কি দেখতে পাবেন নাকি? বা আদানি ক্যাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ফলে এগুলো বোকা বোকা যুক্তি। এই যে ধরুন এইগুলো করা হচ্ছে আসলে কি বলুন তো, সমাজের একদম প্রান্ত সীমার মানুষ যারা, তাদেরকে ডিপ্রাইভ করার জন্য। এবং এই যে মানুষকে সবসময় একটা ঝামেলার মধ্যে রেখে দেব, তাকে প্রশ্ন করার কোনো সুযোগই দেব না। একটার পর একটা ধরুন মানুষ এই ধরুন নতুন আইন নিয়ে এলো, মানুষ এই নিয়ে কিছুদিন চর্চা করবে, আবার নতুন আর একটা কিছু নিয়ে আসবো, সেই নিয়ে চর্চা করবে। মানে মানুষের যে মূল সমস্যাগুলো সেগুলোকে অ্যাড্রেস করতে দেব না, এই সমস্ত প্রয়াস। স্যার একটা কথা বলি, এই কথাতেই মনে পড়লো যে ধরুন মুখ্যমন্ত্রী নবান্নতে যা যা বলেছিলেন তার মধ্যে মূলত অভিযোগগুলো ছিল নিজের দলের যে সমস্ত পুরসভাগুলো আছে তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন, সুজিত বসুর নাম ধরে বলেছেন, বাকিদেরও বলেছেন। কিন্তু যখন কার্যক্ষেত্রে দেখা গেল প্রথম আক্রমণটা নেমে এলো গরিব হকারদের উপর। কিন্তু যারা ধরুন দিনের পর দিন জলাভূমি বুঝিয়েছে, বেআইনি বাড়ি তৈরি হয়েছে, সবুজ দিনের পর দিন কমছে এবং জলাভূমি কমছে, কিন্তু সেটা নিয়ে কোনো স্টেপ না নিয়ে গরিব হকারদের উপর আক্রমণটা নামলো কেন? যেদিন মাননীয়া তার দপ্তরে বসে সমস্ত বলছেন, সেই সভায় উপস্থিত সুজিত বসু। একদম সুজিত বসুর সম্পর্কে অভিযোগ কি? সে লোক বসাচ্ছে, যাদেরকে বসালো তাদের দিকে পুলিশ লাঠি উঁচিয়ে গেল। আচ্ছা, সুজিত বসুর দিকে কে লাঠি উঁচিয়ে গেছে? স্যার একটা কথা বলি, শুধু তাই না, কম্পিটিশনে লোক বসাচ্ছে, কম্পিটিশনটা কার সাথে হচ্ছিল? এই প্রশ্নের উত্তরটা পেলাম। মানে ওদের দলের মধ্যে কে কত করে খাবে আর কি। তো যাই হোক না কেন, মাননীয় মুখ্যমন্ত্রী কি জানেন না যে স্কয়ার ফুট সেনকে, গ্যারেজ মজুমদারকে, তাদেরই তো স্কয়ার ফুট সেনকে এমপি বানিয়েছেন, গ্যারেজ মজুমদারকে এমএলএ বানিয়েছেন, ঝিল বোঝানো সাউকে আপনি দলে ক্ষমতা বাড়িয়েছেন। ফলে এই যে যাদের মানে আপনি বলছেন আজকে যে এরা জলা বুঝিয়েছে, এরা লোক বসিয়েছে, আপনি কিচ্ছু জানতেন না। আর কলকাতা শহরে জলাশয় বোঝানো, জলাশয় ভরাট করা, এই অভিযোগ তো নতুন নয়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কয়েক হাজার জলাশয় ভরাট হয়েছে। এবং শুধু তাই নয়, আপনাদের জ্ঞাতার্থে জানায়, ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট বামফ্রন্ট সরকার আমলে তৈরি একটি আইন। সেখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট পরিমাণে একটি জলাশয়, অর্থাৎ 5 কাঠা থেকে একটু বেশি, 5 কাঠা বা তার বেশি যদি জলাশয়, মানে সেটা যদি 6 মাস ধরে আনইন্টারাপ্টেডলি জল থাকে, সেটাকে জলাশয় হিসেবে ট্রিট করা হবে। সেই জলাশয় যদি কেউ বুঝিয়ে ফেলে, তাহলে তাকেই সেই জলাশয়টিকে আবার পুরনো ফর্মে ফিরিয়ে দিতে হবে এবং তার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাকশন হবে। আচ্ছা, কজনের বিরুদ্ধে এরকম হয়েছে? আচ্ছা, কতগুলো জলাশয় আবার ভরাট হওয়া জলাশয় আবার পুরাতন ফর্মে ফিরিয়ে দেওয়া হয়েছে? সেটা কি সম্ভব? ওখানে তো বিল্ডিং হয়ে গেছে। এক্স্যাক্টলি, ইভেন বিল্ডিং হলেও সেটাই করতে হবে, সেটাই আইন। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য ল। কিন্তু আপনি যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কি করবেন? আপনি রুল অফ ল, আইনের শাসন, সেটাকে যাতে থাকে সমাজে, সেটা বন্দোবস্ত করবেন। আপনি রুল অফ ল এর দিকে কোনো প্রকার দৃষ্টিপাত না করে আপনি কি করছেন? আপনি ক্যামেরার সামনে আপনি বিবৃতি দিচ্ছেন। আপনাকে কি বিবৃতি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী করা হয়েছে? আপনাকে তো ব্যবস্থা নেওয়ার জন্য, বিবৃতি দেওয়ার জন্য গোটা রাজ্যের মানুষ আছে। তারা তো আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এই কারণেই আপনি রুল অফ ল, সেটাকে ঠিক রাখার জন্য আইনের শাসন, এই আইনের শাসন আপনি জারি করবেন। আপনি বলুন তো, এই যে বলা হচ্ছে মিউনিসিপ্যালিটি গুলোকে নিয়ে এত কথা বলা হচ্ছে, একটা নির্দেশ দিয়েছেন না। আর আপনার ভাবুন যে এক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ধরুন ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ যারা, তাদেরকে এইভাবে ক্যামেরার সামনে ধমকাচ্ছে, এটা তো স্বৈরাচারী মানসিকতা। কালকে ধরুন সাপোজ
দেশের প্রধানমন্ত্রী যদি সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকেন এবং সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকেন এবং এভাবে ধমকে বলেন, আরে এই তুমি কেন এরকম করে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছো ক্যাবিনেটে, এই তোমার বাড়ির লোক কেন এত টাকা খায়, এই তুমি তুমি কেন এত দুর্নীতিগ্রস্ত, এই তুমি চোর কেন, ভালো লাগবে? না, উনি তো বলেছেন শুধু নিজের দলের লোককে ডেকেছেন, টাটা হাইপুরকে ডাকেননি তো, যে অন্য দলের আছে বলে ডাকেনি তো বলছে, আমি বকতে পারবো না। সেটা যদি হয় সেটা আরো ভয়ঙ্কর। আপনি যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে আপনি যদি মনে করেন যে আমার দলের লোকদেরই ডাকবো, অন্য দলের লোকদের ডাকবো না, তা আরো ভয়ঙ্কর। বকতে পারবেন না বলছেন তো। গণতন্ত্রের বিপদ। এই গণতন্ত্রে আসলে কি বলুন তো, এরা গণতান্ত্রিক যে মূল্যবোধ, যে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে এদের বিন্দু মাত্র কোনো প্রকার সমীহ নেই। সেটা যদি থাকতো তাহলে এরা নিশ্চিতভাবেই এই জিনিস কখনোই করতো না। এটা স্বৈরতান্ত্রিক মানসিকতা। নিজের দল হোক অন্য দল হোক, একজন ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ, এর কথা ভুলে গেলে চলবে না। এই আমাদের দেশে যে ত্রিস্তরীয় সরকার, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, স্থানীয় সরকার। স্থানীয় সরকার কি? মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, পঞ্চায়েত, এদের হচ্ছে স্থানীয় সরকার। মানুষ সরকার বলতে মানুষ কিন্তু এই স্থানীয় সরকারকে বেশি বোঝে। মানুষের সব থেকে বেশি প্রয়োজন এই স্থানীয় সরকারকে। আপনি সেই স্থানীয় সরকার, ইলেকটেড স্থানীয় সরকারের প্রতিনিধিদের আপনি ডেকে ধমকাচ্ছেন, এটা কখনোই সুস্থ গণতন্ত্রের লক্ষণ হতে পারে না। স্যার, একটা কথা বারবার তুলছেন যে বহিরাগত এরা এসে বাংলার আইডেন্টিটি নষ্ট করছে। এখন এই বহিরাগত বলতে কি বোঝানো হচ্ছে, তার কারণ এখন অনেকেই বলছেন যে যারা, বাংলা তো মোটামুটি বৃদ্ধাশ্রম হয়ে গেছে, তাদেরকে যদি সেই রাজ্য বলতে শুরু করে তোমরা এখানে বহিরাগত, তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? দেখুন, আমি প্রথমেই বলি যে আমি এই ধরনের এই যে কনোটেশন বহিরাগত, এটা আমি অনেক জায়গায় শুনি, মানে এটা অত্যন্ত মানে এটা আমি বলতে পারি কানে বাজা গর্হিত একটা কনোটেশন। কারণ ভারতবর্ষের যে কোনো নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসবাস করতে পারেন, সেটা তার অধিকার রয়েছে, তিনি যাতায়াত করতে পারেন, বসবাস করতে পারেন, এটাই হওয়া উচিত। তার কারণ, তাহলে আজকে বাংলার ছেলে ধরুন যে গুজরাটে গেছে বা মহারাষ্ট্রে গেছে বা ধরুন কেরল গেছে বা দিল্লি গেছে, তাহলে দিল্লিতে বা কেরলে বা মহারাষ্ট্রে বা গুজরাটে যদি কালকে বলতে না তুমি মানে তুমি তো গুজরাটের বহিরাগত বা তুমি কেরলের বহিরাগত বা তুমি দিল্লির বহিরাগত, বা কালকে ধরুন আমরা দিল্লিতে মামলা করতে যাচ্ছি তো বললো না তোমরা দিল্লির বহিরাগত। এখন এটা তো কখনো সম্ভব হয় না। যারা কাজের প্রয়োজনে আসবেন, কেউ থাকবেন, সেটা স্বাভাবিক। আপনি দেখুন, আপনার এ কথা বলাটা এতদিন ধরে তো বলতেন না, কখন বলতে শুরু করলেন? যখন দেখলেন শহরাঞ্চলের মানুষ আপনাকে ভোট দিচ্ছে না। দেখুন, আপনার প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে। শুধু এটা ভাববেন না যে শুধুমাত্র শহরাঞ্চলের মানুষের সেই বিতৃষ্ণা তৈরি হয়েছে বা শিক্ষিত যুবকের মধ্যেই শুধুমাত্র সেই বিতৃষ্ণা তৈরি হয়েছে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কথা বলেছি, তাদের কাছে বোঝার চেষ্টা করেছি তারা কি বলতে চাইছেন। এবারে যেমন ধরুন তৃণমূল কংগ্রেস 19টি সিট পেয়েছে, তারা এই 19টি সিট পেয়ে ভাবতেই পারেন যে আমরা অনেকটা হয়তো 29টা হ্যাঁ সরি মার্জনা করবেন 29টা, তো 29টা সিট পেয়ে তারা ভাবতে পারেন আমরা অনেকটাই ভোট পেয়েছি, অনেকটা সিট জিতেছি। এই ভোটটা কি ছিল মানুষের কাছে? এই ভোটটা ছিল প্রো মোদি আর অ্যান্টি মোদি। অ্যান্টি মোদি ভোট। এই রাজ্যের মানুষ, এই রাজ্যের খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষ, প্রান্ত সীমার মানুষ, তারা মনে করেছেন অ্যান্টি মোদি ভোটটি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া উচিত বলে তারা মনে করেছে। বিভিন্ন প্রশ্নেও তারা সেটা মনে করেছে, সে কার ব্যাখ্যার মধ্যে যাচ্ছে না। কিন্তু তার অর্থ এই নয় এটা মমতার পক্ষের ভোট। তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে মানে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের ভোট বা তৃণমূল কংগ্রেসের পক্ষের ভোট নয়, এটা হচ্ছে অ্যান্টি মোদি ভোট। ফলে এই অ্যান্টি মোদি ভোট পেয়ে যদি আপনি ভেবে থাকেন আগামী বিধানসভা নির্বাচন বা মিউনিসিপ্যালিটি নির্বাচনগুলোতে আপনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবেন, জিতবেন, সেটা কিন্তু নয়। এই সহজ সত্যটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন। বুঝতে পেরে তিনি যে কাজই করতে যাচ্ছেন সেটা আর আবার বাড়াবাড়ি করে ফেলছেন। বাড়াবাড়ি করে হওয়ার ফলে মানুষ আরো বেশি দূরে সরে যাচ্ছে, সেই জন্য দেখলেন না। এবং সব থেকে বড় কথা, উনি এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন। উনি প্রথম দিন বললেন হকার উচ্ছেদ হবে, দুদিন পরে বলছেন 1 মাস ডেফার করলাম। ফলে এই যে ওনার যে স্ট্যান্ড টাইম টু টাইম পরিবর্তন হচ্ছে, এটাই প্রকাশ করছে যে ওনার আর কোনো প্রশাসনিক কন্ট্রোল নেই। উনি সরকারে আছেন কিন্তু ওনার এখন আর কর্তৃত্ব নেই সরকারের প্রতি। ফলে উনি এখন বর্তমানে একটা মানে ছোট জগন্নাথ হয়ে বসে আছেন, ও প্রকৃত অর্থেই তিনি ছোট জগন্নাথ, পেছন থেকে অন্যজন চালাচ্ছে।
স্যার ডায়মন্ড হারবারে 7 লাখের বেশি ভোটে জয়, কিভাবে দেখেছেন বিষয়টা? দেখুন আমি বলি যে দেখুন আমি মনে করি না যে যদি এই রিগিং না করতো বা ধরুন কিছু না হতো তাহলে যে অভিষেক ব্যানার্জি হেরে যেত, এটা আমি মনে করি না। নিশ্চিতভাবে জিততো, হয়তো 1 লাখ ভোটে জিততো, হয়তো 1.5 লাখ ভোটে জিততো, 7 লাখ ভোটে হয়তো জিততো না। কি দরকার ছিল বলুন তো 7 লাখ ভোটে যেত? আসলে এগুলোই না একজন রাজনৈতিক কর্মী বলবো তার কিন্তু রাজনৈতিক কেরিয়ারে ক্ষতি হয়। এই যে ছোপ রেখে গেল, এই যে ফলতার যে মানুষটি ভোট দিতে পারলো না, যে মানুষটি এখন হুমকি দিয়ে ভয় দেখিয়ে আজকে ঘরবন্দি করলেন, গৃহবন্দী করলেন, সুযোগ পেলে কি করবে বলুন তো? তার ইচ্ছা ছিল হয়তো বা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেওয়ার, পরে বা যখন ভোটের সুযোগ পাবে তখন তার ইচ্ছা থাকলেও তার মানে সেদিন যেদিন ভোট দেওয়ার ইচ্ছা ছিল পরবর্তীতে তার আর ইচ্ছা তৈরি হবে না। আচ্ছা স্যার, এই যে এসএসসি ছেলে মেয়েগুলো এতদিন ধরে 9, 10, 11, 12 রাস্তায় বসে প্রায় 1000 দিন তো অনেকদিন আগেই পেরিয়ে গেছে, স্যার কোনো আশা দেখছেন আপনারা ওদের? দেখুন বা 26,000 যে চাকরি গেল সেটা যে এখনো পেন্ডিং, কি হবে তাদের? কি দেখুন অবশ্যই আশাবাদী বলেই তো প্রতিদিন এই আদালতে আসি, প্রতিদিন নতুন নতুন উদ্যম নিয়ে আসি। তার কারণ ভারতবর্ষের বিচার ব্যবস্থা, তার প্রতি ভারতবর্ষের মানুষের আস্থা অগাধ। সেই জন্যই তো ভারতবর্ষের গণতন্ত্র এত এত শক্তিশালী। ভারতবর্ষের গণতন্ত্র যে শক্তিশালী তার পিছনে বিচার ব্যবস্থা কিন্তু একটা বৃহৎ ভূমিকা রয়েছে। আজকে বলুন তো যদি বিচার ব্যবস্থা না থাকতো তাহলে কি আজকে এই যে সাদা খাতা আপনি দেখতে পেতেন না? ফলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা রয়েছে বলেই তো বিচার ব্যবস্থা মানে বিচারালয়ে মানুষ আসছেন। এবং দেখুন এই যে বিচার ব্যবস্থায় যে সময় লাগে এটা তো নতুন কথা নয়। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, আবার মামলার পরিপ্রেক্ষিতে আবার হয়তো সিঙ্গেল বেঞ্চে ফিরে এসে মামলা হয়। ফলে এটা নতুন কথা নয়, যারা মামলা করেন তারাও জানেন, আমরা যারা আইনজীবী তারাও আমাদের কাছে যারা আসেন তাদের বোঝানোর চেষ্টা করি। এবং সর্বদাই দেখুন এটাই প্র্যাকটিস, এবং এটা না হলে কিন্তু এই যে সিস্টেমের স্যাংটিটি বজায় থাকবে না। এটি জাস্টিস হারিড মিন জাস্টিস বারিড, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। এই জন্যই এই দুটোর আপনাকে জাস্ট একটা কি করতে হয়, একটা তুল্যতা নিয়ে আপনাকে একটা সমতা রক্ষা করতে হয়। সেই জন্য এই যে যেমন জাস্টিস হারিড মিন জাস্টিস বারিড, সেরকম আপনি যেমন বললেন ডিলের প্রশ্নে, সেটার মানে হচ্ছে জাস্টিস ডিনাইড। ফলে সেক্ষেত্রে এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করে এই জুডিশিয়ারিকে চলতে হয়। দেখুন আমিও মনে করি এই জুডিশিয়ারিতে আরো দ্রুততার সঙ্গে বিচার হওয়া উচিত, কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে দেশটি নিয়ে ভারতবর্ষ, আপনি বিচার ব্যবস্থা কি ইনফ্রাস্ট্রাকচার বলুন তো? মানে আমি এমন কোন সরকার দেখিনি যারা বিচার ব্যবস্থার প্রতি অত্যন্ত সদয় হয়ে এখানে সেই পরিমাণ অর্থ লগ্নি হয় এই ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপের জন্য, নতুন কোর্ট বিল্ডিং তৈরি করার জন্য, বিশেষ করে বিচার প্রতিনিয়োগের ক্ষেত্রে। বিচার প্রতিনিয়োগের ক্ষেত্রে সরকারের চরম অনীহা থাকে। হয়তো কলেজিয়াম সেগুলোকে ছেড়ে দিয়েছে, সরকার বসে আছে চুপচাপ, অনেক ক্ষেত্রে হয়েছে। এবং সেই জন্য মানে এই যে এই ওভারঅল যে সিস্টেমটা, ইনফ্রাস্ট্রাকচারটা, তার মধ্যেও যেভাবে বিচারপতিরা, যেভাবে বিচারালয়ের সাধারণ কর্মীরা, আইনজীবীরা যেভাবে কাজ করেন, আমি হ্যাটস অফ টু অল অফ দেম। তার কারণ হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এইভাবে ভারতবর্ষের মধ্যে এরকম সুবৃহৎ গণতন্ত্র যেখানে এত বহুত্ববাদ রয়েছে, এত কিছু রয়েছে, সেটাকে টিকিয়ে রাখার জন্য একটা অত্যন্ত ক্রুশিয়াল রোল প্লে করার জন্য হ্যাটস অফ টু অল অফ দেম, এই সিস্টেমের প্রতিটি মানুষকে। তার কারণ না হলে কিন্তু ভারতবর্ষে যেভাবে অন্য দুটো উইংস যেভাবে করাপ্ট হয়েছে, যেভাবে সেই সিস্টেমে ঘুণ ধরেছে, সেই তুলনায় আমি বলবো বিচারালয়ে তো মানে আপনি কি লেজিসলেটিভ আর অবভিয়াসলি। আচ্ছা স্যার একটা কথা জিজ্ঞেস করছি, এই যে পার্থ চ্যাটার্জি বা ধরুন আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছেন, কিন্তু বারবার করে তৃণমূলের প্রতিনিধিরা বলছেন দোষ তো প্রমাণিত হয়নি, ওনারা তো দোষী নন, অভিযুক্ত। তো তাহলে এরা কি ছাড়া পেয়ে যাবে মনে হয়? দেখুন যতদিন প্রমাণ না হয় ততদিন পর্যন্ত অভিযুক্তই থাকে, কিন্তু দেখবেন আপনি ইন কন্ট্রারি রাজ্য সরকার কি করছে, যাতে অভিযুক্ত দোষী না হয়ে যায় সেই জন্য তো স্যাংশন দিচ্ছে না। দেখুন এই যে রাজ্য সরকার, এই যে বললাম ইচ্ছাকৃতভাবে ঢিলেমি করে বিচার প্রক্রিয়াকে সেটাকে আরো একটু মন্থর করা, এটা তো রাজ্য সরকারের চিরকাল ট্যাকটিস। তারা দেখেছেন যে তারা জানেন যে ডিভিশন বেঞ্চে গেলেও হারবো, সুপ্রিম কোর্টে গেলেও হারবো। জানি না এদেরকে লিগাল ওপিনিয়ন দেন, তারা যান সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চে যান হারেন, সুপ্রিম কোর্টে যান হারেন। এ ডিএ মামলা 7 বার হেরেছে, মানে
আমি জানি না কোন মানুষের এত নির্লজ্জ হতে কিন্তু পারে। দেননি তো তারপরে। এই যেহেতু সব ফোরাম রয়েছে, আপনাকে তো এই ফোরাম তো আপনি অস্বীকার করতে পারেন না। আলটিমেট ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্ট গেছে, আবার দেখবেন সুপ্রিম কোর্টেও হারবে। ফলে এই যে তারপরে দেবে না, তখন আবার কন্টেম্প করতে হবে। ফলে এই যে ব্যবস্থাপনা, দেখুন ব্যবস্থাটা যেহেতু আছে তার সুযোগ নিচ্ছে, কিন্তু নেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। তার কারণ জানে তারা আলটিমেট তারা হারবে, তা সত্ত্বেও এগুলো করছে। স্যার শেষ প্রশ্ন, এই যে নরেন্দ্র মোদী পণ্ডিত জওহরলাল নেহরুর পর তৃতীয়বারের জন্য পরপর প্রধানমন্ত্রী হলেন, এখন এই পরপর 3বার প্রধানমন্ত্রী হওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন আমি বলি, আমি মানে এই যে মোদী সরকার, ভারত সরকারকে যে মোদী সরকারে পরিণত করা, এটা হচ্ছে নরেন্দ্র মোদীর, আপনি বলতে পারেন তার নিজস্ব একটা গুণ। কিন্তু একটা সরকার সেখানে একটা স্বৈরাচারী মানসিকতায় মোদী সরকারে পরিণত হবে। ভারতবর্ষের মানুষ তো এই শিক্ষাটাই এবারের নরেন্দ্র মোদীকে দিয়েছেন, বিজেপিকে দিয়েছেন, যে না তুমি ভারত সরকারকে মোদী সরকারে পরিণত করতে পারো না, তোমাকে ভারত সরকারই রেখে দিতে হবে। তাই দেখছেন এখন আর মোদী সরকার বলছে না, বিজেপির অতি বড় সমর্থক আর বিজেপির অতি বড় নেতাও মোদী সরকার বলতে পারছে না। হয় বলতে হচ্ছে এনডিএ সরকার, না হলে বলতে হচ্ছে ভারত সরকার, না হলে বলতে হচ্ছে কেন্দ্রীয় সরকার। এই যে মোদী সরকারকে ভারত সরকারে পরিণত করে দিল ভারতবর্ষের মানুষ, আমার সেই জন্য ভারতবর্ষের প্রতিটি মানুষকে আমি বলবো সশ্রদ্ধ প্রণাম, কারণ আপনারা চেয়েছিলেন বলেই মোদী সরকারটা ভারত সরকারে পরিণত হয়েছে। আচ্ছা স্যার, এই যে হকার উচ্ছেদ নিয়ে আপনি বললেন, কিন্তু হকার উচ্ছেদ তো বামফ্রন্টের আমলেও হয়েছিল, অপারেশন সানশাইন, পার্থক্য কি দেখছেন দুটোর মধ্যে? দেখুন আমি বলি, ওই মানে বামফ্রন্টের আমলে যেটা হয়েছিল তার সঙ্গে দেখুন তাদের পুনর্বাসন ছিল, এটা পরিকল্পনা ছিল, এটা উঠলো বাড়িতে কটক যায় গোছের বিষয় একদমই হয়নি। আপনাকে এক কথা বললেন, সেটা ছিল যে আপনাকে দখলদারি, এখন আপনাকে বুঝতে হবে যে দখলদারি এবং হকারদের অধিকারের মধ্যে পার্থক্যটি। তার কারণ 2014 সালে যখন বামপন্থ ছিল তখন কিন্তু এই আইন ছিল না। 2014 সালে কেন্দ্রের সরকার একটা আইন নিয়ে আসে যারা স্ট্রিট ভেন্ডার তাদের সপক্ষে। এখন সেই স্ট্রিট ভেন্ডার মানে যে আইন, সেখানে নির্দিষ্টভাবে বলা আছে টাউন কমিটির কথা, গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজমের কথা। আচ্ছা বলুন তো, এই রাজ্য 2018 সালে রুল তৈরি করেছে, কজন জানতো বলুন তো? আপনি মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বললো সেদিন আমি যে টাউন কমিটি বললাম, তার আগে কজন জানতো বলুন তো যে টাউন কমিটি রয়েছে? জানতো না। কজন জানতো? কিন্তু এটা তো আইনে প্রভিশন রয়েছে। তাহলে আপনি তো এই যে স্ট্রিট ভেন্ডারদের 2014 থেকে 2024 10 বছর সেই টাউন কমিটি দিয়ে কারা কারা প্রকৃত স্ট্রিট ভেন্ডার সেটাকে আপনি ডিফাইন করতে পারতেন। হ্যাঁ, অনেকটা সময়। এবং সেই সময়ে আপনি নিশ্চিতভাবে তাদের জন্য অন্য কোনো সামাজিক প্রকল্পের কথা ভাবতে পারতেন। দেখুন এই হকার সমস্যা আপনি যদি মনে করেন আমি লাঠি উঁচিয়ে জেসিবি দিয়ে ভেঙে দিলাম তাতেই হকার সমস্যা মিটে যাবে, একদম মিটবে না। আবার দেখবেন কিছুদিন পরে ওখানে তৃণমূলের নেতা বেশি পয়সা দিয়ে আবার লোকজনকে বসাচ্ছে, এটা মিটবে না। তার কারণ কি বলুন তো? মূল কারণ হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থান যদি না থাকে, হাতে কাজ যদি না থাকে, মানুষকে তো আলটিমেট খেয়ে পরে তো বাঁচতে হবে। তাহলে তারা যাবে কোথায়? তাদের ওই রাস্তাগুলোতেই বসতে হবে, না হলে ট্রেনে গিয়ে হকারি করতে হবে। ভাবুন তো ট্রেনের এই যে যারা ট্রেনে এই হকারি কাজ করে, কত মানুষ করেন বলুন তো? তাদের উপরে কত পরিবার চলছে এই আয়ের উপরে ভিত্তি করে। তাহলে আপনি কর্মসংস্থান না তৈরি করে, নতুন শিল্পোদ্যোগ না নিয়ে, আপনি যদি মনে করেন যে আমি জেসিবি দিয়ে ভেঙে দিয়ে পুলিশকে লাঠি উঁচিয়ে তাড়িয়ে দিয়ে হকার সমস্যা মিটিয়ে দেবো, একদম সম্ভব না। স্যার, যে বুলডোজার নিয়ে এত কথা হতো যোগীর বিরুদ্ধে, সেই বুলডোজার তো আমাদের রাজ্যে চললো, তাহলে পার্থক্য কি থাকলো? দেখুন এই বুলডোজার যেটা চালাচ্ছেন, ঠিক আছে, মানুষ 2026-এ প্রস্তুতি নিচ্ছে আপনার উপর বুলডোজার চালিয়ে দেবে, গণতান্ত্রিক বুলডোজার। অনেক ধন্যবাদ স্যার। নমস্কার।